Hello boys, today I am going to discuss about lesson number 1, Gandhi the Mahatma. Before going to lesson number 1, I want to discuss something. দেখো লেসন নাম্বার শুরু করার আগে লেসন 1 শুরু করার আগে তোমাদের যেটা জানাতে চাই সেটা দেখো প্রথমে কতগুলো বলা আছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্স অর্থাৎ নিচে সেন্টেন্সগুলো ঠিকমতো পড়ো। নিচে সেন্টেন্সগুলো যদি দেখা যায় তাহলে কি লেখা আছে দেখো, উই শুড লাভ অল হিউম্যান বিংস অর্থাৎ আমাদের সকল মানুষকে ভালোবাসা উচিত। উই মাস্ট নট নেগলেক্ট দ্য ওল্ড অ্যান্ড উইক। নেগলেক্ট কথার অর্থ হলো ঘৃণা অর্থাৎ অবজ্ঞা করা। নেগলেক্ট কথার অর্থ নেগলেক্ট নেগলেক্ট কথার অর্থ হলো অবজ্ঞা করা। অবজ্ঞা করা অর্থাৎ আমাদের অবজ্ঞা করা উচিত নয় বৃদ্ধ এবং দুর্বলদের। ওকে, উই মাস্ট স্পিক দ্য ট্রুথ, আমাদের সত্যি কথা বলা উচিত। উই শুড নট হার্ম আদার্স, আমাদের অন্যকে আঘাত করা উচিত নয়। হার্ম কথার অর্থ হলো ক্ষতি করা। হার্ম অর্থাৎ ক্ষতি করা। ওকে, আমাদের কারো ক্ষতি করা উচিত নয়। উই শুড রেসপেক্ট এল্ডার্স, রেসপেক্ট অর্থাৎ সম্মান করা, আমাদের বড়দেরকে সম্মান করা উচিত। রেসপেক্ট কথার অর্থ হলো সম্মান করা। সম্মান করা। অ্যান্ড উই মাস্ট লাভ আওয়ার কান্ট্রি, এবং আমাদের কি করতে হবে না আমাদের দেশকে ভালোবাসা উচিত। দিস সেন্টেন্স টেল আস অ্যাবাউট গুড অ্যাকশন, এই সমস্ত সেন্টেন্সগুলো আমাদের ভালো কাজ সম্বন্ধে বলে। সাচ অ্যাকশন হেল্পস টু স্প্রেড লাভ অ্যান্ড পিস অ্যামং পিপল, এই সমস্ত কাজগুলো মানুষের মধ্যে শান্তি এবং ভালোবাসা ছড়িয়ে দিতে সাহায্য করে। এবং 3টে ছবি আছে রবীন্দ্রনাথ ঠাকুর, প্রথমে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে আছে স্বামী বিবেকানন্দ, তারপরে আছে মহাত্মা গান্ধী। ঠিক আছে, কিন্তু এদের নামগুলো উল্টোপাল্টা দেওয়া আছে, তোমরা ঠিক বুঝতে পারবে। দেখো এরপর আমরা টেক্সটটা নিয়ে আলোচনা করব, টেক্সটের সম্বন্ধে। ওয়ান ডে এ লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী, একদিন একটা ছোট্ট ছেলে মহাত্মা গান্ধীর কাছে গিয়েছিল। গান্ধীজির ড্রেস সারপ্রাইজড দ্য বয়, গান্ধীজির বেশভূষা সেই ছেলেকে অবাক করেছিল। সারপ্রাইজ কথার অর্থ কি? অবাক করা। সারপ্রাইজড, সারপ্রাইজ কথার অর্থ হলো অবাক করা, অবাক করা। ওকে, সারপ্রাইজ দ্য বয়, ছেলেটাকে অবাক করেছিল। সাচ এ গ্রেট ম্যান, এত বড় একজন মানুষ, উইদাউট এ শার্ট, কোনো রকমের জামা না পরে, অর্থাৎ তার শরীরে কোনো জামা ছিল না। হি ওয়ান্ডার, সে বিস্মিত হলো। ওয়ান্ডার কথার অর্থ হলো অবাক হয়ে যাওয়া। ওয়ান্ডার সারপ্রাইজ একই জিনিস, তবুও আমি লিখছি ওয়ান্ডার অর্থাৎ বিস্মিত হয়ে যাওয়া, বিস্মিত হয়ে যাওয়া। ওয়ান্ডার্ড। বিস্মিত হওয়া। ওকে, সে বিস্মিত হয়ে গিয়েছিল। তারপর দেখো বিস্ময়, ছেলেটার বিষয় হলো কি, কেন না ছেলেটার বিষয় হলো এই ভেবে যে গান্ধীজি এত বড় একজন মহান লিডার, এত বড় একজন মহান নেতা, তার শরীরে কোনো জামা নেই, তাই সে এটা ভেবে খুবই বিস্মিত হয়ে গেল। হোয়াই ডোন্ট ইউ ওয়্যার এ শার্ট গান্ধীজি, গান্ধীজি আপনি কেন একটা জামা পরেন না? দ্য লিটিল বয় আস্কড, ছোট ছেলেটা জিজ্ঞাসা করলো। হোয়ার ইজ দ্য মানি সন, পয়সা কোথায় বাবা? গান্ধীজি আস্কড জেন্টলি, গান্ধীজি ভদ্রভাবে বা মৃদুভাবে নম্রভাবে বললেন। জেন্টলি কথার অর্থ হলো নম্রভাবে।
ওকে, জেন্টলি কথার অর্থ হলো ভদ্রভাবে বা নম্রভাবে। অর্থাৎ আমার তো কোনো পয়সাই নেই বাবা, তো আমি কোথা থেকে জামা কিনে পরবো। আই এম ভেরি পোর, আই ক্যান নট বাই এ শার্ট। আমি খুবই দরিদ্র, আমি একটা জামা কিনতে পারি না। অর্থাৎ আমার কাছে কোনো টাকা কড়ি নেই, কানাকড়িও নেই, তাই আমি জামা না পরেই থাকি। দ্য বয় ফেল্ট পিটি, ছেলেটা করুণা অনুভব করলো, ছেলেটা দেখে মায়া হলো যে গান্ধীজির মতো লোকের পয়সা নাই, তার জন্য তিনি জামা পরতে পারছেন না। এইটা শুনে সে কি করলো না, খুবই করুণা হলো। পিটি কথার অর্থ হলো করুণা। করুণা অনুভব করলো এবং তার মাথায় একটা আইডিয়াও এলো। সেই আইডিয়াটা তারপরে গান্ধীজির সঙ্গে সে শেয়ার করলো। মাই মাদার সিউজ ওয়েল, আমার মা খুব ভালো সেলাই করেন, অর্থাৎ আমার মা ভালো সেলাই করতে পারেন। হি সেড, সে বলল, সি মেক্স অল মাই ক্লোথস, সে আমার সমস্ত জামা কাপড়গুলো তৈরি করেন। আই উইল আস্ক হার টু সিউ এ শার্ট ফর ইউ, আমি তাকে বলবো বা আমি আমার মাকে বলবো যে আপনার জন্য যেন একটা জামা সেলাই করে দেন। সিউজ কথার অর্থ হলো সেলাই করা। সিউজ বা সিউ, সিউ থেকে সিউজ, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য এস যোগ হয়েছে। তাহলে সিউ অর্থাৎ সেলাই করা। ওকে, মাই মাদার সিউজ ওয়েল, আমার মা খুব ভালো সেলাই করেন। হি সেড, সে বলল, সি মেক্স অল মাই ক্লোথস, সে সমস্ত আমার জামা কাপড় তৈরি করেন। আই উইল আস্ক হার টু সিউ এ শার্ট ফর ইউ, আমি তাকে বলবো আপনার জন্য একটা জামা যেন সেলাই করে দেন। ওকে, তাহলে এটা ছিল কি ছেলেটার প্রপোজাল, অর্থাৎ এটা ছেলেটা সে প্রপোজ করলো, অর্থাৎ সে এটা যুক্তি দিল। গান্ধীজি উত্তরে বলছেন, হাউ মেনি শার্টস ক্যান ইয়োর মাদার মেক, গান্ধীজি আস্কড, গান্ধীজি জিজ্ঞেস করলেন তোমার মা কতগুলো জামা তৈরি করতে পারবে বা পারে। জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড, শুধু আপনি বলুন যে আপনার কতগুলো দরকার, আপনার 2টো দরকার, 3টে দরকার, 5টা দরকার, যটা দরকার আপনি শুধু আমাকে বলুন, আমি আমার মাকে বলে তৈরি করে দেয়া করাবো। বাচ্চা ছেলের মতো কথা বলে। সেড দ্য বয়, ছোট বালকটা বলল, সি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট, আপনি যতগুলো চান ততগুলোই আপনাকে সেলাই করে দেবে। গান্ধীজি থট ফর এ মোমেন্ট, গান্ধীজি কিছুক্ষণের জন্য চিন্তা করলো। দেন হি সেড, তারপরে বলল, আই হ্যাভ ভেরি লার্জ ফ্যামিলি সন, আমার একটা খুব বড় পরিবার আছে বাবা। আই হ্যাভ 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার, আমার 40 কোটি ভাই বোন আছে। একজনের কাছে 40 কোটি ভাই বোন কি থাকতে পারে? থাকতে পারে না। কিন্তু এক্ষেত্রে 40 কোটি ভাই বোন গান্ধীজি কাদের বলছেন সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। গান্ধীজির কাছে তার দেশবাসী সমস্তগুলোই, দেশবাসী যত দেশবাসী ছিলেন তো সেই সময়, তো গান্ধীজির কাছে সেই দেশবাসীগুলোই ছিলেন তার ভাই এবং বোন। ওকে, আমার প্রায় 40 কোটি ভাই বোন আছে। টিল এভরি ওয়ান দেম হ্যাজ এ শার্ট, হাউ ক্যান আই ওয়ার ওয়ান, গান্ধীজি আস্ক, যতক্ষণ না, টিল অর্থাৎ ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না সকলের একটা করে জামা থাকছে, কি করে আমি একটা পরতে পারি স্বার্থপরের মতো। অর্থাৎ আমার ভাই বোনের যদি জামা না থাকে তাহলে আমি কি করে জামা পরতে পারি তাদের দিকে বাদ রেখে, তাদের দিকে ছেড়ে। দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয়, এই উত্তরটা, রিপ্লাই কথার অর্থ হলো উত্তর। ওকে, রিপ্লাই কথার অর্থ হলো উত্তর, রিপ্লাই অর্থাৎ উত্তর। এই উত্তরটা ছেলেটাকে বিস্মিত করে দিল। সারপ্রাইজড আমি লিখেছি এর আগে, ওয়ান্ডার্ড বা সারপ্রাইজড, ঠিক আছে, অবাক করে দেওয়া, ওয়ান্ডার্ড বিস্মিত হওয়া। দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয়, এই উত্তরটা ছেলেটাকে অবাক করে দিল। 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার, 40 কোটি ভাই বোন। গান্ধীজি ওয়াজ রাইট, গান্ধীজি সঠিক ছিলেন। আফটার অল, যাই হোক, গান্ধীজি ফেল্ড অল দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার্স, গান্ধীজি মনে করতেন যে সারা ভারতের লোকগুলো তারই ফ্যামিলি মেম্বার বা পরিবারের মানুষ। তাহলে গান্ধীজির কাছে তার পরিবার বলতে দেশবাসীকেই বোঝানো হয়েছে, অর্থাৎ দেশবাসীর প্রত্যেকটা লোক
তার ভাই বোন ছিলেন। ঠিক আছে, আমরা আজকের এই ক্লাসে যে সমস্ত পড়াগুলো আছে সেই পড়াগুলো তোমাদের পুরোটাই কন্টিনিউ শেষ করে দেবো, অর্থাৎ যেগুলো পড়াটা আছে সেগুলো শেষ করে দেবো এবং পরবর্তী সময়ে পরবর্তী ক্লাসে তোমাদের অ্যাক্টিভিটিসগুলো নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, লেটস কন্টিনিউ অংশে যাব। তাহলে লেটস কন্টিনিউ অংশে যাওয়ার আগে যেটা আমরা পড়লাম সেটা একটু মনে করি, যে গান্ধীজির কাছে তার সমস্ত দেশবাসী তারা ভাই বোন, এবং সেই ছেলেটা তার যথেষ্ট উত্তর তিনি ছেলেটা পেয়ে গেল যে গান্ধীজি যতক্ষণ না তার ভাই বোন অর্থাৎ দেশবাসীর কাছে তার পরার মতো জামা এবং পরার মতো তার বেশভূষা না থাকে ততক্ষণ পর্যন্ত গান্ধীজি পরবেন না। ওকে, এটা ছিল তার একটা আত্মত্যাগ। দেখো এরপর লেটস কন্টিনিউ, পরের অংশ আমরা পড়ব। গান্ধীজি ভিজিট করতেন অর্থাৎ যাত্রা করতেন বা গিয়েছিলেন ডিফারেন্ট প্লেসেস। ডিফারেন্ট অর্থাৎ বিভিন্ন, ডিফারেন্ট কথার অর্থ হলো বিভিন্ন, বিভিন্ন। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস। কালেক্ট কথার অর্থ কি? সংগ্রহ করা। আর ফান্ডস কথার অর্থ হলো অর্থ। তিনি বিভিন্ন জায়গায় ঘুরতেন এবং সেখানে অর্থ সংগ্রহ করতেন, ফান্ড জোগাড় করতেন। ওকে, কালেক্ট অর্থাৎ জোগাড় করা বা সংগ্রহ করা। ফর ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য। ঠিক আছে, ফ্রিডম কথার অর্থ হলো স্বাধীনতা, আর স্ট্রাগল অর্থাৎ সংগ্রাম। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি তৃণার মহান একটা দিক। ফ্রিডম, ফ্রিডম কথার অর্থ হলো স্বাধীনতা, আর স্ট্রাগল, স্ট্রাগল অর্থাৎ সংগ্রাম বা লড়াই, যা বলি না কেন, স্ট্রাগল লড়াই করা বা সংগ্রাম করা। তাহলে তিনি যে অর্থ সংগ্রহ করতেন, তিনি সেই অর্থ নিয়ে যে বিল্ডিং করব, একটা ইমারত গঠন করব, সেটা তিনি করতেন না। সেইগুলোতে ভারতের স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত ফান্ড দরকার হয় সেই কাজে তিনি ব্যবহার করতেন। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস, গান্ধীজি বিভিন্ন জায়গা ঘুরতেন টু কালেক্ট ফান্ডস, অর্থ জোগাড় করার জন্য, ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য। ওয়ান্স হি ভিজিটেড উড়িষ্যা, তিনি একদা উড়িষ্যা গিয়েছিলেন। দেয়ার হি মেট অ্যান ওল্ড ওম্যান, সেখানে সে একটা বৃদ্ধ মহিলার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বা বৃদ্ধ মহিলা তার সঙ্গে সাক্ষাৎ করেছিল। সি কুড নট স্ট্যান্ড স্ট্রেট, তিনি সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। এখানে তিনি অর্থাৎ সেই বৃদ্ধ মহিলাটা এতই বৃদ্ধ হয়ে গিয়েছিলেন যে তিনি সোজাভাবে দাঁড়াতে পারছিলেন না। স্ট্রেট অর্থাৎ সোজা হয়ে, স্ট্রেট কথার অর্থ হলো সোজা, অর্থাৎ তিনি এমনকি সোজাভাবে দাঁড়াতে পারছিলেন না। সি কুড নট স্ট্যান্ড স্ট্রেট, হার হেয়ার ওয়াজ গ্রে, তার চুলগুলো ছিল ধূসর, অর্থাৎ চুলগুলো পেকে ধূসর হয়ে গেছে, সাদা হয়ে গেছে। গ্রে অর্থাৎ ধূসর, তার চুলগুলো ছিল ধূসর। হার শাড়ি ওয়াজ টর্ন, তার শাড়িটা ছিল ছেঁড়া ফাটা। টর্ন কথার অর্থ হলো ছিঁড়ে যাওয়া। টর্ন অর্থাৎ ছেঁড়া, ছেঁড়া ফাটা, তার শাড়িটা ছিল ছেঁড়া ফাটা, অর্থাৎ দেখে বোঝা যাচ্ছিল তিনি খুবই গরিব। সি ওয়েন্ট নিয়ার গান্ধীজি, তিনি গান্ধীজির কাছে এসেছিলেন। অ্যান্ড টাচড হিজ ফিট, এবং তার পায়ে স্পর্শ করেছিলেন অর্থাৎ পদধূলি নিয়েছিলেন। দেন সি গেভ হিম এ কয়েন, তারপরে তিনি তাকে একটা কয়েন দিয়েছিলেন। কয়েন, 1 টাকা 2 টাকার কয়েন। জামনলাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ডস, জামনলাল বাজাজের দায়িত্ব ছিল কি?
সেই অর্থগুলো দেখাশোনা করা, অর্থাৎ অর্থগুলো ফান্ড যে জোগাড় করছে সেইগুলো সংগ্রহ করে রাখা। হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন, সে গান্ধীজিকে সেই কয়েনটা সম্বন্ধে জিজ্ঞেস বললেন যে বুড়িমা তো গান্ধীজিকে দিয়েছেন। তো জামানলাল বাজাজ তিনি গান্ধীজিকে বললেন যে ঠিক আছে, আপনাকে যখন কয়েনটা দিয়েছে তাহলে এবার দেন কয়েনটা, আমি এই পয়সাগুলোর সঙ্গে রাখি। বাট গান্ধীজি রিফিউজড, কিন্তু গান্ধীজি প্রত্যাখ্যান করেছিলেন, অর্থাৎ গান্ধীজি কয়েনটা দেননি, তিনি কয়েনটাকে নিজের কাছেই রেখেছিলেন। অর্থাৎ রিফিউজড করা অর্থাৎ প্রত্যাখ্যান করা। প্রত্যাখ্যান করা অর্থাৎ বারণ করা, যেটাকে আমরা বলা হয় বারণ করা। প্রত্যাখ্যান বাংলা বানানটা হয়তো মিস্টেক হতে পারে, তবুও লিখলাম প্রত্যাখ্যান করা। Then she gave him a coin. Jamanlal Bajaj's duty was to keep the funds. He asked Gandhiji for the coin. তিনি গান্ধীজিকে কয়েনটার জন্য জিজ্ঞেস করলেন, বাট গান্ধীজি রিফিউজড, কিন্তু গান্ধীজি প্রত্যাখ্যান করলেন। জমনলাল ওয়াজ সারপ্রাইজ, জমনলাল খুবই অবাক হয়ে গেলেন যে লাখ লাখ টাকা সবাই গান্ধীজিকে দেন, তিনি সেই টাকা ফেরত দেন, আর একটা কয়েন নিয়ে তিনি কি করবেন, একটা কয়েন দিলেন না। আই কিপ থাউজেন্ড অফ রুপিস, জমনলাল সেড। জমনলাল বললেন যে আমি তো প্রায় হাজারেরও বেশি টাকা আমার কাছে রাখি। অর্থাৎ জমনলাল এটা ভাবলেন যে তাহলে এই কয়েনটা যদি দেন তাহলে আমি নিয়ে নেবো, এই যে আমাকে অবিশ্বাস করছে নাকি। তাই সে গান্ধীজিকে জিজ্ঞেস করলেন যে আমি তো হাজারেরও বেশি পয়সা রাখি। দিস কয়েন ইজ ওর্থ মাচ মোর দ্যান দোজ থাউজেন্ড, গান্ধীজি টোল্ড হিম। গান্ধীজি তাকে বললেন যে এই কয়েনটার মূল্য ওই যে 1000 টাকা আছে না, সেই 1000 টাকা মূল্যর থেকে অনেক বেশি। ওর্থ কথার অর্থ হলো মূল্য। কেন বলছে এই কয়েনটার মূল্যটা বেশি? তবে হয় নাকি 1 টাকা কয়েনের আর একটা 1000 টাকার পয়সা, তার মধ্যে দুটোর মধ্যে তো পয়সার সংখ্যার ফারাক তো আছেই, তো মূল্যটা কি করে হয়? একই রকম মূল্য, কিন্তু গান্ধীজির কাছে এই কয়েনটার মূল্য অনেক বেশি। কেন বেশি সেটা আমরা পরে জানবো। দিস কয়েন ইজ ওর্থ মাচ মোর দ্যান দোজ থাউজেন্ডস, গান্ধীজি টোল্ড হিম। ইফ এ ম্যান হ্যাজ লাক্স, যদি একটা মানুষের লাখ টাকা থাকে, হি ক্যান গিভ এ 1000 or 2, সে 1000 টাকা অথবা 2000 টাকা দেয়, মানে দান করে। বাট দিস কয়েন ওয়াজ পারহ্যাপস অল সি হ্যাড, কিন্তু আমার মনে হয় যে এই বুড়িটার কাছে শুধু ওই কয়েনটাই যা ছিল সম্বল, আর কোনো পয়সাই তার কাছে নেই। হোয়াট এ গ্রেট স্যাক্রিফাইস, কতই না বড় আত্মত্যাগ, অর্থাৎ তার কাছে এই কয়েনটাই মাত্র ছিল সম্বল, সে সেই কয়েনটাকেই দিয়ে দিল। তাহলে এর দানটা ওই যে হাজার হাজার দান করছে তার থেকে সেই অর্থে অনেক বেশি। ওকে, অনেক তার মূল্যবান, মূল্যটা অনেক তার বেশি। পারহ্যাপস অর্থাৎ হয়তো, হয়তো, আর স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস কথার অর্থ হলো আত্মত্যাগ। ওকে, স্যাক্রিফাইস কথার অর্থ হলো আত্মত্যাগ করা। সো আই ভ্যালু দিস কয়েন মোর দ্যান এ ক্রোর অফ রুপিস, তাই আমি এর কয়েনটার অনেক অনেকগুলো কোটি কোটি টাকার থেকেও বেশি এই কয়েনটার মূল্য আমার কাছে অনেক বেশি। গান্ধীজি এক্সপ্লেন্ড, গান্ধীজি ব্যাখ্যা করলেন। এক্সপ্লেন্ড কথার অর্থ হলো ব্যাখ্যা করা। ওকে, ব্যাখ্যা করলেন। হি কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, সে এই কয়েনটা তার সঙ্গে, অর্থাৎ গান্ধীজি এই কয়েনটা তার সঙ্গে চিরদিন রেখে দিয়েছিলেন। ফর এভার মানে সারা জীবনের জন্য। এরপরে আমরা লেটস কন্টিনিউ করব। দেখো, থটস অফ লাভ, ভালোবাসার চিন্তা, পিস শান্তির চিন্তা, অ্যান্ড ইকুয়ালিটি অর্থাৎ সমানতার চিন্তা। পিস অর্থাৎ শান্তি, পিস কথা অর্থ হলো শান্তি, ইকুয়ালিটি সমানতা, অর্থাৎ সকলকে সমান চোখে দেখা, এটাকেই বলা হয় ইকুয়ালিটি। দেখো এগুলো ওয়াইপ আউট করছি।
ইকুয়ালিটি অর্থাৎ সমানতা, অর্থাৎ কিসে কিসে চিন্তা, ভালোবাসা, শান্তি এবং সমানতার চিন্তা। ফিল্ড গান্ধীজির ওয়ার্ক, গান্ধীজির কাজকে সম্পূর্ণ করেছিলেন, অর্থাৎ গান্ধী যে কাজ করতেন সেই কাজের মধ্যে তার সমানতা, সকলকে সমান চোখে দেখতেন, শান্তির কথা বলতেন এবং ভালোবাসার কথা বলতেন। স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ ঠাকুর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস। স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের একই রকমের চিন্তাধারা ছিল। আইডিয়াস কথার অর্থ হলো চিন্তাধারা। অর্থাৎ স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুর একই রকমের চিন্তাধারা করতেন। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স। স্বামী বিবেকানন্দ চাইতেন যে সমস্ত ধর্মের মানুষের মধ্যে যেন একটা একতা থাকে। ইউনিটি কথার অর্থ হলো একতা। একতা, রিলিজিয়ান ধর্ম, অর্থাৎ সমস্ত মানুষের ধর্মের মধ্যে যেন একটা একতা বিরাজ করে স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন। হি স্পোক অ্যাবাউট ইট, তিনি এইটা সম্বন্ধে কথা বলেছিলেন, অর্থাৎ সমগ্র ধর্মের মধ্যে একতার কথা তিনি বলেছিলেন। ইন 1893, 1893 খ্রিস্টাব্দে অ্যাট শিকাগোতে যখন মহাধর্ম সম্মেলন হয়েছিল 1830 খ্রিস্টাব্দে, 93 খ্রিস্টাব্দে, তখন তিনি এই একই কথা, স্বামী বিবেকানন্দ শিকাগোতে ধর্ম সম্মেলনে একই কথা বলেছিলেন যে তিনি চান সমগ্র ধর্মের মধ্যে যেন একটা শান্তি বিরাজ করে, অর্থাৎ সমগ্র ধর্মের মধ্যে যেন একটা একতা আসে। রবীন্দ্রনাথ ঠাকুর স্টার্টেড দ্য রক্ষাবন্ধন। রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন বা রাখি পূর্ণিমা শুরু করেছিলেন ইন 1905, 1905 খ্রিস্টাব্দে। ইট ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড। এটা ছিল একটা ভ্রাতৃত্ববোধের ফেস্টিভ্যাল অর্থাৎ অনুষ্ঠান, যাকে আমরা পরব বলে থাকি। অনুষ্ঠান, ফেস্টিভ্যাল, অনুষ্ঠান। ওকে, ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড, ভ্রাতৃত্ববোধ। ভ্রাতৃত্ববোধ বলতে কি বোঝায়? অর্থাৎ সকলকে ভাইয়ের চোখে দেখা, অর্থাৎ সকলকে নিজের ভাইয়ের মতো দেখা। নিজের ভাইয়ের প্রতি আমাদের যেরকম একটা ভালোবাসা থাকে, তাই সকলকে ভাইয়ের মতো ভালোবাসা, সেটাকেই বলা হয় ভ্রাতৃত্ববোধ। অ্যান্ড কমিউনিয়াল হারমোনি অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতি। কমিউনিয়াল কথার অর্থ হলো কমিউনাল হারমোনি, সাম্প্রদায়িক আর হারমোনি কথার অর্থ সম্প্রীতি। সম্প্রীতি অর্থাৎ সমান প্রীতি, সেটা থেকে সম্প্রীতি অর্থাৎ সকলের মধ্যে ভালোবাসা। ঠিক আছে, these three great men have become immortal. এই তিনটে মানুষ ইমমর্টাল হয়ে গিয়েছিলেন, অমর হয়ে গিয়েছিলেন, ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্ক, তাদের চিন্তাধারা এবং কাজের জন্য। ইমমর্টাল কথার অর্থ হলো অমর। অমর কথার অর্থ এইটা নয় যে তারা মরেনি, তা নয়, তারা তো মরে গেছে, তারা তো ভূত হয়ে গেছে বা মাটিতে মিশে গেছে, কিন্তু এক্ষেত্রে ইমমর্টাল অর্থাৎ তাদের চিন্তাধারা আজও আমাদের মধ্যে বর্তমান আছে, এই ক্ষেত্রেই তারা ইমমর্টাল, এই ক্ষেত্রেই তারা অমর। অর্থাৎ তাদের চিন্তাধারা এবং তাদের কাজ এখনো পর্যন্ত আমরা মনে করে থাকি, সেই অর্থে তারা অমর। ঠিক আছে, তাহলে তোমাদের এই লেসনটা সম্পূর্ণ পাঠ করে দেওয়া হলো এবং সমস্ত অর্থগুলো বুঝিয়ে দেওয়া হলো। হোপ দিস ভিডিও উইল হেল্প ইউ এ লট টু আন্ডারস্ট্যান্ড all this lesson, all the whole lesson. If you have any problem regarding this video, you can call me or write down in the inbox. Okay, that's all for the day and for the moment. Thank you very much.